আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহত করবে জনগণ। 15 বছরের গুম খুন নির্যাতনের বিচার দাবি। বিগত 16 বছরে এই যে গুমগুলো হয়েছে, এই যে খুনগুলো হয়েছে, আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। স্বৈরাচার দেশ ধ্বংস করে গেলেও সম্ভাবনা শেষ হয়নি বললেন তারেক রহমান। পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির দাবি। অর্থ পাচারের মামলায় তারেক রহমানকে হাইকোর্টে দেয়া সাজা স্থগিত। 31 ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ জবার নির্দেশ। এখন থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি। এবং ব্যবসায়ীদের দেওয়া সুবিধা ধীরে ধীরে কমবে জানালেন অর্থ উপদেষ্টা। সব প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। গুম খুন, পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত ভুক্তভোগী গণজামায়াতে এ আহ্বান জানান তারা। এ সময় গুম খুনে জড়িত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সহ্য কখনো করতে পারবো না, আমি ছেলেকে আর পাবো না। আমি নিশিরাত আমার 2 চোখ অন্ধ হয়ে যাইতেছে বাবা, শুধু চোখের পানিতে। এভাবেই কান্নায় ভেঙে পড়েন আওয়ামী সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। গুম, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে সমাবেশ করে মায়ের ডাক। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীদের বক্তব্যে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। আমার ছেলের আমি ও ছেলের আড্ডি চাই, আমি কিছু চাই না ছেলের। যারা দীর্ঘ 15 বছর এই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। সে সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নেতারা। করতে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে। এই 17-18 বছরের কালো যুগে যত খুন, গুম, ক্রসফায়ার হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যে সংস্কার চলতেই থাকবে, এটা কোনোদিন থেমে থাকার বিষয় নয়। সভ্যতার উষালগ্ন থেকে আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু একটি ক্রমাগত একটি চলমান সংস্কারের ভিতর দিয়ে এসেছে। সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকবো না। গণজমায়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ভারতের সাথে নতজানু হয়ে নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। সব গুম, খুন ও হত্যার বিচারের আশ্বাস দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম হুঁশিয়ারি করে বলেন, মামলা বাণিজ্য যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা
ঐক্যবদ্ধ আছে। সমাবেশে জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সেই উত্তাল সময়ে আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা শুনেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। এছাড়া এতে অংশ নেন কর্মজীবী নারীরাও। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান। আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন। তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন। তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো, সেটা ঐতিহাসিক ঘটনা। এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। স্বৈরাচার দেশকে ধ্বংস করে দিয়ে গেলেও এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে দলের নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল পতিত স্বৈরাচার, কিন্তু ভোট ডাকাতি, নিশিরাতের ভোট, ডামি ভোটের মাধ্যমে ভালো কিছু হয় না তা প্রমাণিত। তারেক রহমান আরো বলেন, বিএনপি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাই মানুষ ভরসা রাখে এমন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। বলেন, শুধু নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথাও ভাবতে হবে। ভোট ডাকাতি, নিশিরাত, দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো খবরদারি চলবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর। এদিকে হত্যা গুমের অপরাধে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত র্যাব বিলুপ্তির পাশাপাশি রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার রোধে পুলিশ কমিশন গঠন সহ নিজেদের নানা সুপারিশ তুলে ধরেছে বিএনপি। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থান রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা বলেও জানান নেতারা। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। মঙ্গলবার সকালে সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের সংস্কারে বিএনপির সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে প্রয়োজনীয় প্রস্তাবনাও সুপারিশে আছে দাবি করেন তিনি। যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। কোনো রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এদিকে গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার প্রত্যয় জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিদেশি সংস্কৃতি শুধু নয়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে।
দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে সবার আগে বাংলাদেশ নামক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আগামী 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজনের তথ্য জানান তিনি। বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সামনে তুলে ধরছি এবং তুলে ধরব আপনাদের সর্বাত্মক। এবার বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক কাণ্ডকে পুঁজি করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন শ্রমিক লীগ নেতা। ঘটনার 15 বছর পর মুখোশ পাল্টে দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু এখন বিএনপি নেতা। বালুর ট্রাক কাণ্ডে মিথ্যা মামলায় বিমানবন্দর রেন্ট এ কার কাউন্টার শ্রমিকদের ফাঁসিয়ে দখল করতে চান কাউন্টার। অনুসন্ধানে উঠে আসে দেলুর জালিয়াতির কাণ্ড। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ইশাদ সোহেলের তোলা ছবিতে আরো জানাচ্ছেন এম এ আজিম। দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু 2024 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা উত্তরের কার্যকারী সদস্য। তার আগে 2010 সালে ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক। আপাদমস্তক স্বৈরাচার আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু 2020 সালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় গরু চুরির দায়ে ধরা পড়েন। এরপর থেকে দেলোয়ার হোসেন গরুচোর দেলু হিসেবে পরিচিত। গাড়ি লয়ে যায়, গাড়িতে মনে করেন বড় বড় গরু সাথে একবার জড়িত এমন একটা পাইছিলাম আমরা। পরে পুলিশ টুলিশের নিচে কদিন জেল টেল খাই দিয়েছে, বাড়িছে। এটা তো অনেক জায়জামাল হয়েছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে গরুচোর দেলু চোখে ধুলা দিয়ে বনে যান বিএনপি নেতা। শ্রমিক লীগ নেতা দেলোয়ার দেলু খোদ বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে রাখা বালুর ট্রাক কাণ্ড নিয়ে মামলা করে বসেন। সেই মামলার বাদী দেলু নিজের শ্রমিক লীগ নেতার পরিচয় গোপন করে বিমানবন্দর রেন্টেকার শ্রমিক নূর ইসলামকে ফাঁসাতে শ্রমিক লীগ বানিয়ে 1 নম্বর আসামি করেন। তবে শ্রমিক লীগ বিমানবন্দর থানা কমিটিতে গত 15 বছরেও মেলেনি তার অস্তিত্ব। 2 নম্বর আসামি করা হয়েছে বিমানবন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এবিএম ফরমান আলীকে। বালুর ট্রাক রাখার ঘটনা 2013 সালে হলেও ফরমান আলী বিমানবন্দর থানায় যোগদান করেন 2016 সালে। মঙ্গলবার ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করব। আমি অনেক জায়গায় ইচ্ছা করলে দিন আপনাদেরকে টাকা নিয়ে কিন্তু আরেকজন টাকা খেয়ে লাইছি। কথা বুঝছেন আপনি? হ্যাঁ। কিন্তু এই মামলার বাদে আমি যদি বলি এই মাহবুব ভাই নাই, তাহলে কিন্তু নাই। ভাই ব্যাপারটা বুঝছেন আপনি? বুঝছি ব্যাপারটা বুঝছি। এবার রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আওয়ামী লীগ নেতা দেলুর মুখোমুখি হতে চাই আমরা। আপনি থানায় যান, আমি থানায় আপনার সাথে দেখা করব। তবে বিমানবন্দর থানার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর দেলু জানায় দেখা করবে না সে। ওই মামলাটার বিষয়ে আপনার সাথে কথা বলবো। আপনার সাথে আমার কোনো কথা নাই ভাই। আপনার সাথে তো দাদা আমার কোনো কথা নেই দাদা। আপনি আমার কত রেকর্ডিং করতেছেন সেটা আমি জানি। আপনাকে তো দেখলাম আপনি শ্রমিক লীগের সাথে জড়িত ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। পিসিপিআর বলছে ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর সহ একাধিক থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে দেলোয়ার হোসেন ওরফে দেলু। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে 31 ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে যে 4 মামলায় সাজা বহাল ছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত অর্থ পাচারের এই মামলা। বিচারিক আদালতে এই মামলায় খালাসও পেয়েছিলেন তারেক রহমান। পরে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। পরে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর এই মামলায় খালাস চেয়ে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমান। মঙ্গলবার শুনানি শেষে দুইজনেরই সাজার রায় স্থগিত করেন সর্বোচ্চ আদালত। অনারেবল অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে। একটা লিভ গ্র্যান্ট করেছে,
একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কন্ডেম করেছে। যখন এই মামলা 2011 সনের রায় হলো, সেই রায়ের ট্রায়াল কোর্টের যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব, তিনি কাগজপত্র দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে মোট 84টি মামলা হয়। এর মধ্যে দণ্ড হওয়া আরও 3 মামলা এখনো উচ্চ আদালতে বিচারাধীন। সব মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি শেষে যথাসময়ে দেশে ফিরবেন তিনি বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক। ওনার যারা আইনজীবী আছেন ওনারা চেষ্টা করছেন প্রচলিত আইন, নিয়ম এবং সাংবিধানিক অবস্থার অনুচ্ছেদের আলোকে ওনার প্রত্যেকটা মামলায় নিষ্পত্তি করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এদিকে বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার দুপুরে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুলু আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শ্রেণীতে না লিখে খাতা জমা দিলেও জিপিএ 5 দেওয়া হয়, অটোপাস দেওয়া হয়, যেন নতুন প্রজন্ম আগামীতে দেশ পরিচালনা করতে না পারে। ভারতের সহযোগিতায় এসব হয়েছে বলেও মন্তব্য করেন দুলু। শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজকে প্রাইমারি শ্রেণী, মাধ্যমিক শ্রেণী, সকল জায়গায়, সকল ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা, কারণ সবাই আমরা জানি পার্শ্ববর্তী রাষ্ট্র, তোমরা জানো, একটা দেশকে ধ্বংস করতে গেলে, একটা দেশকে নিশ্চিহ্ন করে দিতে হলে সবচেয়ে বড় কাজ হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অক্টোবর পর্যন্ত 70 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 88টি মামলা হয়েছে। এই গ্রেফতার ও মামলা আরও বাড়বে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, বাংলাদেশের নেক্কারজনক এসব ঘটনায় যারা যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, সচিব থেকে শুরু করে উপসচিব পর্যন্ত 2009 সাল থেকে 4 আগস্ট 2024 সাল পর্যন্ত পদোন্নতি বঞ্চিত 764 জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করা হয়েছে। ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। এই সময় তিনি আরও জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে কনফারেন্স হবে। এ নিয়ে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেই ট্যালির উপরে আমরা আরো আপনাদের 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা আরো আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও 2-1টা বাড়তে পারে। ওনারা 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা 750 কর্মকর্তাকে, 764 জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছিলেন। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। হাইকোর্টের এই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। আদালত বলেন, জয় বাংলা জাতীয় স্লোগান করতে হলে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2017 সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচারিক প্রক্রিয়া শেষে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে দেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, স্লোগানটি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি।
পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয়, তাই এই আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। আদালতের অনুমতি পাওয়ায় এ বিষয়ে শিগগিরই আপিলের আবেদন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এলডিসি উত্তরণের পর বিদেশি অনেক সুবিধাই মিলবে না জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, শিল্প সুরক্ষা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর নামে দেয়া সুবিধা ধীরে ধীরে কমে আসবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগরগাঁওয়ের রাজস্ব ভবনে ভ্যাট দিবসের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় করদাতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সেবা নিশ্চিতের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। বলেন, সবাই একই হারে ট্যাক্স দিবে না, যার যার আয় অনুযায়ী দিতে হবে। সবাইকে ভ্যাট দেওয়ার অনুরোধ জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, এখন ট্যাক্স ফাঁকি দিলে পরবর্তী প্রজন্ম সেবা থেকে বঞ্চিত হবে। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ করতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করবো আমরা ট্যাক্স দেবেন, এবং আমি মনে করি প্রত্যেক নাগরিকই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা সাধারণত করে এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে। বিগত সরকারের সময় সাগর চুরি করতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, প্রতিটি জায়গায় গুটি কয়েক মানুষের একচ্ছত্র আধিপত্য তৈরি করা হয়েছিল। সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ ও প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাস্তবতা বিবেচনায় ভোজ্য তেলের দাম বাড়ানোর কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, তেল চিনি সিন্ডিকেটের হোতাদের একজন দেশ থেকে পালানোতে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি তৈরি হলেও বাজারে তার খুব একটা প্রভাব পড়েনি। অনুষ্ঠানে এবছর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সেরা প্রতিবেদনের জন্য 10 সাংবাদিককে অ্যাওয়ার্ড দিয়েছে ইআরএফ ও প্রাণ আরএফএল গ্রুপ। গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহের এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল বা অন্যান্য যত পণ্য লাগে, আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন এবং বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী